আমরা আবার আলোচনার মূল জায়গাতে ফিরে আসি। তো আজকে স্বল্প পরিসরে খুব বেশি কথা বলার সুযোগ তো নেই, স্যার তো রয়েছেন, স্যার বলবেন। তো আমি 2-3টে বার্তা শুধু দেব আজকে। প্রথম ব্যাপার হচ্ছে যে আজকে আমরা 50টা গ্রুপ ফরমেশন করে ফেলেছি। তার মধ্যে 4টে গ্রুপের আমাদের 1 বছর, এটা সেকেন্ড ইয়ার চলছে, সেকেন্ড ইয়ারের মাঝামাঝি হয়ে গেল, মানে সেকেন্ড ইয়ারের অর্ধেক শেষ হয়ে গেছে। এই 50টা গ্রুপের মধ্যে 4টে গ্রুপের অ্যাকাউন্ট যেহেতু কমপ্লিট হয়নি, আমরা কিন্তু 4টে গ্রুপের টাকা ট্রান্সফার করতে পারিনি আগে জিনিসপত্রের, আপনারা জানেন এটা। তো ম্যানেজার বাবুদেরকেই বলবো যে এই 4টে গ্রুপকে একটু কাইন্ডলি আপনারা করে দিন, কারণ আগের দিনের যে ভিসি হয়েছে আমাদের স্টেট লেভেলে, তাতে আমরা রীতিমতো মানে কৈফিয়ত দিতে হয়েছে। আপনারা জানেন যে এখন তো সরকারি স্তরে একদম প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন হিস ভিসিতে, ঠিক আছে, এবং সেইখানে প্রত্যেকটা প্রজেক্ট ধরে ধরে জিজ্ঞেস করছেন। এবং এই 4টে গ্রুপের টাকা আমরা ফার্স্ট ইয়ারের টাকা ট্রান্সফার করতে পারিনি, বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয় সেগুলো গ্রুপের অ্যাকাউন্টে যায়, গ্রুপের অ্যাকাউন্ট থেকে মানে আমরা অলরেডি মেটেরিয়াল সাপ্লাইয়ের, কিন্তু গ্রুপের অ্যাকাউন্টে টাকা যেহেতু দেওয়া যায়নি আমরা ইউটিলাইজ দেখাতে পারছি না, এবং যারা মানে আমাদের সাপ্লাই করছেন সাপ্লায়ার তারাও ফান্ডটা পাচ্ছেন না। তো ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা আপনারা একটু কাইন্ডলি দেখে নিন কাইন্ডলি, হ্যাঁ। তো এই একটা কথা বলার। দ্বিতীয় যেটা বলার, যে আজকে আমরা কিন্তু জৈব চাষ নিয়ে অনেকটা এগিয়ে এসেছি, কিন্তু যে জায়গাটায় অসুবিধা হচ্ছে, আমরা সবাই এগুলো আলোচনা করেছি যে আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, আমাদের পরিবারকে যদি বাঁচাতে হয়, তাহলে জৈব চাষের মধ্যেই আমাদেরকে যেতে হবে, ঠিক আছে, কারণ আমাদের মাটির স্বাস্থ্য রক্ষা হবে, আমাদের পরিবারের স্বাস্থ্য রক্ষা হবে। ম্যানেজার বাবুরাও জানেন যে জৈব ভেজিটেবল, জৈব খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের রোগ অসুখ অনেক কম হবে, তাই তো। এখন ঘরে ঘরে প্রচুর রোগ অসুখ বেড়ে গেছে। মেডিকেল সায়েন্স যদি এত উন্নত না হতো তাহলে আমরা মনে হয় 50-এর বেশি কেউ বাঁচতামই না, কারণ 50 বছর বয়স হয়ে গেছে, একটাও অপারেশন হয়নি, এরকম মানুষ খুব কম, তাই তো। ঘরে ঘরে ক্যান্সার। তো জৈব, এইটা আমরা কনভিন্সড। আর জৈব ভেজিটেবল, জৈব আমাদের সিরিয়ালস, পালসেস অর্থাৎ ডাল শস্য, দানা শস্য আর তরকারি, ফল সব আমরা জৈব পদ্ধতিতে তৈরি করার দিকে এগিয়ে চলেছি। আমরা অনেকে অনেকটা করে ফেলেছি, আর কেউ কেউ করার জন্যে ওই প্রসেসের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু যে জায়গাটায় অসুবিধা হচ্ছে, যে জৈব পদার্থ যেটা আমরা জৈব দিয়ে চাষ করছি, তার মাধ্যমে যে জৈব ফসলটা ফলাচ্ছি সেটা বেশি দামে বিক্রি করার প্রয়োজন আছে, তাই তো। সবাই আমার সঙ্গে একমত, তাই না? তো সেইটা বেশি দামে বিক্রি করতে কিন্তু এখনো পর্যন্ত আমরা পারছি না। তো আমরা সেকেন্ড ইয়ার পর্যন্ত কিন্তু টোটাল আমাদের সমস্ত উদ্যোগটা দিয়েছিলাম এই জৈব ফসল কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আমরা চাষটা করব, কিভাবে আমরা জৈব সার তৈরি করব, কিভাবে জৈব কীটনাশক তৈরি করব, কোথা থেকে আমরা ট্রাইকো কার্ড পাবো। তো সেইগুলো আমরা অনেকটা কিন্তু আজকে করে এনেছি, তাই তো। এরপরে আস্তে আস্তে আমরা আরও পরে নিজেদেরকে ডেভেলপ করব, এবং জৈব পদ্ধতিতে আমরা ফসল উৎপাদন করছি। তাহলে এইবার আমরা যে স্টেজটায় আসছি, যে এই জৈব পদার্থগুলোকে আমরা ভালোভাবে মার্কেটিং করব। সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, যেটা আমাদের অলরেডি এখানে আছে। তাহলে আমাদের এফপিসি, এই এফপিসির মেম্বারশিপ কিন্তু আমার প্রত্যেকটি চাষিকে নিতে হবে, তাহলে তো আমরা ওর মাধ্যমে করতে পারবো না। এফপিসি থ্রু দিয়েই আপনাকে এই মার্কেটিংয়ের ব্যবস্থাটা করতে হবে। তাহলে এরপরে আমরা তৃতীয় বছরে কি করব, দ্বিতীয় বছর শেষ হলে আমরা স্টোরেজ হাউস বানাবো, অর্থাৎ গোডাউন বানাবো, যেখানে আমাদের সমস্ত জৈব ফসল, উৎপাদিত ফসল এসে জমা হবে। তারপরে সেখান থেকে প্যাকেজিং ইউনিট করব, অর্থাৎ আরেকটা গোডাউন বানাবো যেখানে প্যাকেজিং হবে, অর্থাৎ সেগুলো প্যাকিং হবে, তাই তো। আমাদের জৈব ট্যাগ দিয়ে প্যাকিং হবে। আর জৈব সার্টিফিকেশন প্রসেস, সেটা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, সেটা চলছে। আমরা এখন পিজিএস ইন্ডিয়া গ্রিন এই লোগোতে বিক্রি করব, এরপর পিজিএস ইন্ডিয়া সার্টিফাইড লোগোতে বিক্রি করব। আর ম্যানেজার বাবুদের জানানোর জন্যই বলছি যে জৈব খেতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পোর্টাল আছে, তাতে আমরা প্রতিনিয়ত এন্ট্রি করছি। এর অ্যাক্সেস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে পরবর্তীকালে আমাদের এই জৈব যে গ্রাম তৈরি হচ্ছে বা যে ক্লাস্টার তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু যে কেউ অর্ডার দিয়ে এখান থেকে মাল
প্রকিওর করতে পারবেন, যা কী কী মাল প্রডিউস হচ্ছে, কারা কারা এখানে রয়েছে, এর কি ডিটেলস এখানে আমরা জৈব খেতি পোর্টালে আপলোড করছি। অর্থাৎ আমেরিকা বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড থেকে যদি কোনো মানে কেউ চান যে এখান থেকে কোনো মেটেরিয়াল, অর্গানিক মেটেরিয়াল, জৈব প্রডিউস প্রকিওর করতে চাইছেন, তাহলে তারা জৈব খেতি পোর্টালের মাধ্যমে দেখতেই পাবেন যে নলগাড়া চুপড়িঝাড়া অঞ্চলে আমাদের এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনাতে আমাদের এতটা চাল রয়েছে, এতটা সবজি রয়েছে, এই রয়েছে, তো ওরা ওনারা ওখান থেকে অর্ডার করলে আমরা এখান থেকে সেটা ওনাদেরকে প্রোভাইড করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, পিজিএস ইন্ডিয়ার পোর্টালেও দেখা যাবে। আচ্ছা, তাহলে এই প্রসেসটা চলছে, একটা এটা সাইড, একটা পাশের একটা প্রসেস। আর আমাদের এখানে এইটা করতে গেলে ওনারা কিন্তু এই মানে অর্ডারটা প্লেস হবে কিন্তু শুধুমাত্র এই এফপিসিতে। তাহলে আমাদের যারা যারা চাষিরা এই পরম্পরাগত কৃষি বিকাশ যোজনাতে অন্তর্ভুক্ত আছেন, তাহলে প্রত্যেককে এই মেম্বারশিপ নিতে হবে। এটা বোঝাতে পেরেছি তো? তাহলে আমাদের এই যে রয়েছে, মানে আমাদের যে এফপিসি রয়েছে, এই এফপিসি আমি আজকেই শুনছিলাম যে কিছু পাস্ট হিস্ট্রি আছে, তো যেগুলো আছে সেই লায়াবিলিটিগুলো আমরা ক্লিয়ার করব, সেইগুলো নিয়ে আমরা ডিল করব না। আমরা এফপিসিটাকে নতুনভাবে শুধুমাত্র পিকেভিআই এর জন্যই ব্যবহার করব, অর্থাৎ পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার জন্যই ব্যবহার করা হবে। এবং তাতে আমাদের যে সরকারি আধিকারিক এখানে রয়েছেন, যে ম্যাডাম আছেন, তিনিও এর সঙ্গে যুক্ত থাকবেন, এরকম একটা চিন্তাভাবনা করতে হবে, যাতে করে কৃষকরা সবাই এখানে সিকিউরডভাবে থাকতে পারে, তাই তো? তাহলে এফপিসির এই গোডাউন হবে, কৃষকরা নিয়ে এসে এফপিসিকে মাল সাপ্লাই করবে, এফপিসির গোডাউন থেকে এফপিসির হবে, প্রসেসিং ইউনিট হবে, সেখানে আমরা প্যাকেজিং করব, এখানে রাবার হলার বসানো হবে, সেখানে যেগুলো সুগন্ধি চাল বা অর্গানিক চাল যেগুলো বেশি দামে বিক্রি হবে সেইগুলো ওখানে ভাঙানো হবে, বোঝা গেছে? তারপরে এখান থেকে আমাদের দুটো এয়ার কন্ডিশন ভ্যান দেওয়ার প্রভিশন আছে, সেই ভ্যানে করে আমরা মার্কেটিং করব, মানে কলকাতার বাজারে নিয়ে যাব, এইভাবে কাজটা হবে। এখন প্রথম প্রাথমিক যে কাজটা আমাদের, সেটা হচ্ছে প্রত্যেককে এফপিসির শেয়ার হোল্ডার হতে হবে এবং মেম্বারশিপ নিতে হবে। শেয়ার হোল্ডার হওয়ার মিনিমাম প্রাইস হচ্ছে 500 টাকা করে, প্রত্যেককে এক একটা ইউনিট শেয়ার কিনতে হবে। কিন্তু আগের দিন আমি বারুইপুরেও কথা বলছিলাম, চাষিদের রিকোয়েস্ট ছিল, তাতে ওটা আমরা আগের দিনও মিটিংয়ে আমরা আলোচনা করেছি, ওটাকে 300 টাকা। এটা প্রত্যেকটা গ্রুপের যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট রয়েছেন, ট্রেজারার রয়েছেন, তারা দায়িত্ব নিয়ে সমস্ত মেম্বারদের মেম্বারশিপ ফর্ম ফিল আপ করবেন। তাতে আমি আজকে ফর্মের কপি সজল তোমাকে দিয়েছি, তাই তো? সেই ফর্মের কপি আমাদের প্যাডের মধ্যে বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে প্রত্যেক মেম্বারকে প্রোভাইড করতে হবে, এবং যা যা কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, এই সমস্ত কাগজপত্র দিয়ে মেম্বারশিপটা নিতে হবে। এই শেয়ার মানিটা আপনার কিন্তু এফপিসির অ্যাকাউন্টে সিকিউরড মানি হিসেবে থাকবে। প্রত্যেক বছরে আপনারা তো যে দামে বিক্রি করছেন এফপিসিকে বিক্রি করলেন, এবার এফপিসি সেটা মার্কেটিং করলো, মার্কেটিংয়ের পরে যে লভ্যাংশ হলো, বোঝা গেছে? যে আমার দেখা গেল যে আমার এখানে আজকে আমি হিসেব করছিলাম যে 300 টাকা করে, যদি কতজন দেখছিলাম, 2000 মানুষ যদি 300 টাকা করে একটা করে শেয়ার কেনেন, এখন বেশি শেয়ার কেনার কোনো প্রভিশন এখানে রাখার দরকার নেই, প্রত্যেকে একটা করেই শেয়ার কিনুন, ঠিক আছে? যেহেতু আমরা একদম প্রিলিমিনারি স্টেজে আছি, তাহলে আমার 6 লাখ টাকা আমার অ্যাকাউন্টে রইল। এই অ্যাকাউন্টটা রোটেটিং ফান্ড, এই অ্যাকাউন্টে থেকে টাকা তুলতে গেলে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে এডিএম ম্যাডামের সঙ্গে আলোচনা করে কনসেন্ট নিয়েই টাকাটা তোলা যায়। আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট যেন ডাইরেক্টলি টাকাটা তুলতে না পারেন, এরকম প্রভিশন থাকলো, তাহলে সেই প্রয়োজন অনুযায়ী টাকা হলো। এবার বছরের শেষে দেখা গেল যে আমার আরও 4 লাখ টাকা লাভ হয়েছে, তাহলে ওই 300 টাকার শেয়ারটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ওটা কিন্তু 500 টাকা হবে, বোঝাতে পেরেছি? অর্থাৎ লভ্যাংশ অনুযায়ী শেয়ারটাও বাড়বে। তাহলে এবার যদি হয় যে কেউ 20টা শেয়ার নিয়ে বসে আছে, সে অনেক টাকা লাভ করবে, সেটা হওয়ার দরকার নেই আপাতত, এটাই থাক। পরবর্তীকালে যদি এরকম হয় যে কেউ প্রত্যেককে আরেকটা করে শেয়ার কেনার জন্য অফার দেওয়া হলো, আমাদের টাকার প্রয়োজন, আবার 300 টাকা করে সবাই কিনবেন একটা করে শেয়ার, বা তখন যদি শেয়ার ভ্যালু 500 টাকা হয় 500 টাকা করে কিনতে হবে, বোঝাতে পেরেছি? এইটা সবাই মিলে একটু করুন, এবং এইটা করলে পরে আমরা এই প্রসেসটা কমপ্লিট না করলে আমরা পরবর্তী স্টেপে কিন্তু মোটেও যেতে পারবো না। তো আমি আর আপাতত দীর্ঘায়িত করব না, ঠিক আছে? আমি আমাদের মাননীয় জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, যুগ্ম কৃষি অধিকর্তা আলিপুর রেঞ্জ, মাননীয় ডক্টর শুভেন্দু মণ্ডল আমাদের মধ্যে আছেন। আমি স্যারকে বলবো যে চাষিদেরকে 2-4 কথা বলেন।
আহ, আমি গতকাল ছিলাম উত্তর চব্বিশ পরগনা বারাসাতে। আমি তিনটে জেলা দেখাশুনো করি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। তো আজকে আপনাদের এখানে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি খুব দুঃখিত যে আপনারা অনেক আগে থেকে বসে আছেন একটা সুন্দর প্রোগ্রামের জন্য। আমার আসা দেরি হলো অনেকটাই। প্রথমেই আমি মার্জনা চেয়ে নিচ্ছি আমাদের কৃষক বন্ধুদের কাছে। শুরুতে এই যে ভুবনখোলা গ্রাম এবং এই যে গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত কৃষক বন্ধুরা এখানে এসেছেন, তাদের সবাইকে যুগ্ম কৃষি অধিকর্তা আলিপুর রেঞ্জের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। আমি কিন্তু অনেকটা শহরেই থাকি, অনেকটা দূরে কলকাতাতে থাকি, কিন্তু এই যে গ্রামে আসার সময় যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ, মানুষের হাঁটা চলা, কথাবার্তা, নদী নালা, এই যে গ্রাম্য পরিবেশ, এর মধ্যে একটা প্রশান্তি, একটা শান্তি আছে। আমার বক্তব্য হচ্ছে যে আমি আমার কৃষক হিসাবে কৃষির উন্নয়নের জন্য যা করি না কেন সেটা একটা দিক, আর ব্যক্তিগতভাবে সমাজে আমার ভূমিকা কি, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, এটাও একটা আমার বড় দায়িত্ব আছে। এবং শহরের মধ্যে যে একটা মানে উন্মাদনা, গ্রামে কিন্তু ওই উন্মাদনা নেই, কিন্তু শান্ত পরিবেশ আছে যেটা মানুষকে মুগ্ধ করে, আমাকে তো করেই। যাই হোক, এই প্রকল্প আপনাদের এখানে অনেক আগে শুরু হয়েছে। এর আগে এই বারুইপুর সাব ডিভিশনের অন্য একটি জায়গাতে আমি এসেছিলাম, সেটা মনে হয় 5-6 মাস আগে নলগোড়াতে গেছিলাম। সেখানেও এই প্রকল্পটি খুব সুন্দরভাবে সার্থকভাবে কৃষকরা মানে করছেন, কাজ করছেন। কিন্তু বুঝতে হবে এই প্রকল্পটা কি, কেন, এবং কেন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ এইটাতে খুব গুরুত্ব দিচ্ছে। আপনারা সবাই জানেন, যখন ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে 1947-এর দশকের কথা বলছি, তখন ভারতবর্ষে যে সমস্ত লোকজন, মানুষজন ছিলেন বা ভারতবাসী যারা ছিলেন, তারা বছরে একবার চাষ করতেন বৃষ্টির জলের উপর নির্ভর করে। এবং গ্রাম বাংলার দরিদ্র কৃষক মানুষরা তখন দিনে হয়তো একবার মানে খাওয়ার অন্নের সংস্থান করতে পারত, বা যারা একটু ভালো ছিলেন কৃষক বা একটু মধ্যবিত্ত, তারা দিনে দুবার খেতেন। এখন কিন্তু আমরা সেই 47 সালের পর আজকে 2024 সালে এসছি, তাহলে কত বছর আমরা পেরিয়ে গেলাম? মানে ওপাশে হচ্ছে প্রায় 70 বছর আমরা পেরিয়ে গেছি। তাহলে 70 বছরে এই যে ভারতবর্ষের কৃষির যে বিকাশ, কৃষির যে উন্নয়ন, তাতে বিভাগীয় আধিকারিকদের যেমন ভূমিকা আছে, কৃষি বিজ্ঞানীদের যেমন ভূমিকা আছে, সব থেকে বড় ভূমিকা আছে কিন্তু কৃষকের। কারণ কৃষকরা রোদে জলে কষ্ট করে মাঠে ঘাটে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এই শস্য ফলান। কৃষকের ভূমিকা সব থেকে কিন্তু বড়, এটা মানে মাথা নত করতে আমাদের সবাইকে স্বীকার করে নিতে হয়। এখন 70 বছর পরে আর 70 বছর আগের যে কৃষির চিত্র, তার বিরাট পরিবর্তন হয়ে গেছে। এখন একজন কৃষককে শুধু চাষের কথা চিন্তা করলে হবে না, তিনি চাষ করবেন, পাশাপাশি অর্থ সঞ্চয় করবেন, পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনা করাবেন, পাশাপাশি ছেলেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য তার মেডিকেলের যা খরচ সেগুলো জোগাড় করবেন, ছেলে মেয়েদের বিয়ে দেবেন। অনেক চিন্তা ভাবনা আছে, দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা।
এইটা করতে গিয়ে তাহলে কৃষিটা শুধু কৃষির জন্য করলে হবে না, এগ্রিকালচার মাস্ট বি কমার্শিয়াল, মানে আপনার টাকা ইনকাম বাড়াতে হবে। সোজা কোথায়, আপনি যে পদ্ধতিতে চাষবাস করেন, যে প্রযুক্তির ব্যবহার করেন, তার অনেক মডিফিকেশান বা উন্নয়নের দিকে এসছে। আজ থেকে 20 বছর বা 10 বছর আগে আপনারা দেশি নাঙল ব্যবহার করতেন, এখন আছে কি? প্রায় নিশ্চিহ্নের পথে। আমরা এখন পাওয়ার টিলার ব্যবহার করি, আমরা ট্রাক্টর ব্যবহার করি, আমরা ধান কাটার রিপার ব্যবহার করি, আমরা হারভেস্টার ব্যবহার করি, মানে ধান কাটার যন্ত্র, ধান ঝাড়াইয়ের মেশিন ব্যবহার করি। তাহলে আমাদের কিন্তু অনেক শিখার আছে, শিখতে হবে অনেক কিছুই। কৃষককে অনেক নতুন নতুন প্রযুক্তি শিখতে হবে। যেমন ধরুন, এবছরে যদি আপনি বৃষ্টির গতি প্রকৃতি দেখেন, বিগত 5 বছরের গতি প্রকৃতি থেকে এবছরের বৃষ্টির ধারা কিন্তু অন্য ধরনের। আমাদের এবছর কিন্তু বৃষ্টি পর্যাপ্ত পরিমাণে এবং এক্সেস রেটফুল। প্রথমের দিকে আমাদের শর্টফল ছিল, কিন্তু এখন আমরা প্রচুর বৃষ্টি পাচ্ছি। তাহলে এই যে প্রকৃতির যে পরিবর্তন, এই প্রকৃতির পরিবর্তনের সঙ্গে কৃষকের চাষবাসের পরিকল্পনা, চিন্তাভাবনা সেটাও কিন্তু চেঞ্জ করতে হবে। আমরা যখন স্বাধীনতার সময় চাষবাস করতাম, তখন কি আমরা ইউরিয়া সার ব্যবহার করতাম? তখন কি আমরা কীটনাশক ঔষধ দিতাম? তখন কি আমরা ব্যাংক থেকে ক্রেডিট লোন নিয়ে চাষ করতাম? করতাম না। এখন কিন্তু আমরা রাসায়নিক সার ব্যবহার করছি, কীটনাশক ঔষধ ব্যবহার করছি, জলের ভালো ম্যানেজমেন্ট করছি, জল মাটি থেকে তোলার জন্য আমরা ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল করছি, ইরিগেশন চ্যানেল করছি। তারপরে ভালো চাষ করার জন্য গরিব মধ্যবিত্ত কৃষক কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকিং লোন নিচ্ছে। তাহলে সিস্টেমের অনেক পরিবর্তন এসছে। কিন্তু তার মানে এই নয় যে পুরানো দিনের যে প্রযুক্তি ছিল, শুধু দেখবেন আগেকার দিনে মানুষ বর্ষার জলে চাষ করতেন, আর বাড়িতে ওই গরু বাছুর ছিল, তা থেকে ওই গোবর দিয়ে একটু আধটু চাষ করতেন। এখনও দূর দূরান্তের যে জেলাগুলো, ধরুন দক্ষিণ দিনাজপুর, এপাশে আমাদের সুন্দরবন এলাকার মানুষজন, ধরুন হুগলি, বর্ধমান, মেদিনীপুরের থেকে কম রাসায়নিক সার ব্যবহার করেন, কম কীটনাশক ব্যবহার করেন। এগুলো কিন্তু ভালো দিক। কিসের ভালো দিক? যেটা আমার SMS সাহেব বলছিলেন যে প্রাকৃতিক পরিবেশ তো ভালো রাখতে হবে। কেন না? মানুষের স্বাস্থ্যের জন্য, মাটির স্বাস্থ্যের জন্য। আপনি একটা প্রচুর কীটনাশক ঔষধ দিলেন, ভালো। ধরুন আপনি ঝিঙ্গা চাষ করছেন বা করলা চাষ করছেন, আপনি রাসায়নিক কেমিক্যালস দিচ্ছেন, সেই উচ্ছাটা 2 দিনের মধ্যে আপনি বাজারে বিক্রি করছেন। তাহলে যাকে বিক্রি করছেন তার শরীরে ওই টক্সিসিটিটা কেমিক্যালসের যাচ্ছে। এই যে ক্ষতিকারক দিকগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে আসছে। তাহলে প্রথমে আমরা যে চাষবাস করতাম অনেক দিন আগে, যেটাকে আমরা বলি, যে প্রকল্প এখানে চলছে PKVY, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা। পরম্পরাগত মানে পূর্বপুরুষ যে পদ্ধতিতে চাষবাস করতেন, আমরা আধুনিক যুগের মানুষেও সেই জায়গায় কিছুটা ফিরে যেতে চাই। কেন? প্রাকৃতিক পরিবেশকে ভালো রাখার জন্য, মানুষের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য। শুধু তাই নয়, আমরা যে শস্যটা ফলাচ্ছি তার কোয়ালিটি, তার গুণগত মান রক্ষার জন্য। যেমন আপনি বেগুনে যদি ওষুধ কেমিক্যাল স্প্রে করেন, আপনারা জানেন না হয়তো, এই বেগুনের যে মোটাটা থাকে না, কেন ওটা বেগুনের মোটাটা কেটে দিতে বলা? হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিজন অফ ওই মটিতে বেগুনের মোটাটা কেটে দিতে বলা হয়? যতটা পারেন বেশি করে কাটবেন। কেন কি? এই যে বিষ ওষুধটা আপনি স্প্রে করছেন, তার 80% কিন্তু ওই মোটা স্টকের মধ্যে জমা হয়, তাহলে ওটা খাওয়া যাবে না। আর ফ্লেশ মানে শ্বাস অংশ যেটা আমরা খাই, সেখানে স্কিনের উপরে কিন্তু জমা হয়, ভেতরে জমা হয় না। বুঝতে পেরেছেন? তাহলে কেমিক্যালস, রাসায়নিক কেমিক্যালস যত কম ব্যবহার করবেন, মানুষের স্বাস্থ্যটা তত ভালো থাকবে। তার মানে কি? কোয়ালিটি অফ দ্য প্রডিউস, মানে খাদ্যের গুণগত মান আপনাকে বজায় রাখতে হবে। এখন এই কনসেপ্টটা এসছে। একসময় আমরা ভাবতাম
যে ভারতবর্ষের লোক 30 কোটি থেকে 120 কোটিতে এলো, আমরা যত বেশি খাদ্য প্রোডাকশান করব তত বেশি দর ভালো হবে। এখন আমরা তা বলছি না, এখন বলছি শুধু ফলন বাড়ালে চলবে না, তার সঙ্গে তার গুণগত মান বা কোয়ালিটি অফ দ্য প্রোডিউস আপনাকে বাড়াতে হবে। একই আলু, একটা আলু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর ওই আলু যখন জৈব পদ্ধতিতে চাষ করছেন বা পরম্পরাগত কৃষি মানে এই যে প্রকল্পের টেকনোলজি দিয়ে চাষ করছেন, তখন সেই আলুটার দাম 40 টাকা। তাহলে দুটো আলুর মধ্যে কোয়ালিটি ভালো। এখন আপনারা প্রশ্ন করবেন, এবং এই প্রকল্পেও আপনারা যখন কাজ করবেন 8 বছর 10 বছর পরে, তখন দেখবেন একটা সমস্যা আপনাদের কাছে আসবে। কি আসবে? যে স্যার, আমি তো এই আপনাদের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা নিয়ে আমি চাষবাস করলাম, ফলন ফলালাম, কিন্তু মার্কেট প্রাইস তো ভালো পাচ্ছি না। এই প্রশ্নটা কিন্তু আসবে। দেখুন, সবসময় মার্কেট প্রাইসের কথাটা যেমন চিন্তা করতে হবে, পাশাপাশি আপনি আপনার পরিবারের ছেলে মেয়ে নাতিকে ওই বাড়ির সবজিটা যে খাওয়াচ্ছেন সেটাও আপনাকে ভাবতে হবে। তার মানে যে প্রোডাকশনটা আপনি করছেন সেটা যদি বাড়িতে ব্যবহার করেন তাতে যাতে কম বিষক্রিয়া থাকে, এই একটা দিক আপনাদের ভাবতে হবে। তার মানে কি, বেশি রাসায়নিক ঔষধ ব্যবহার করা যাবে না, বেশি কেমিক্যালস যেটা বলছি পেস্টিসাইডস ব্যবহার করা যাবে না, জৈব ঘটিত ওষুধ, নিম ঘটিত ওষুধ, টার্মেরিক, মানে আপনার দেখবেন এই যেগুলো এখানে দেখবেন কিছু কিছু প্রযুক্তি আপনাদের শেখানো হচ্ছে, জীবাণু কিভাবে তৈরি করবেন, এই সমস্ত জিনিসগুলো আপনাদের শিখে নিতে হবে, এবং দেশীয় প্রযুক্তিতে কম পয়সা খরচের মাধ্যমে আপনাকে করতে হবে চাষবাস। এখন প্রশ্ন হলো, এটা কিন্তু বিশাল আপনাকে আর্থিক লাভ দেবেন। আমি বলে যাচ্ছি পরিষ্কার কথা, আমি 33 বছর বিভিন্ন জেলা, আমি পশ্চিমবাংলার 9টা জেলাতে আমি চাকরি করেছি আমার কৃষি দপ্তরের অফিসার হিসাবে। সেই সুবাদে আমার অভিজ্ঞতা বলছে এই প্রকল্প আরও 15 বছর আগে থেকে চলছে বিভিন্ন জেলাতে, 10 বছর আগে থেকে। আপনারা এখন 2 বছর এটা পাচ্ছেন। আমরা দেখছি ওই সব জায়গার কৃষকরা এখন আমাদের প্রশ্ন হচ্ছেন, স্যার আপনি তো এই পদ্ধতিতে চাষবাস করতে বলেছিলেন, আমি তো করলাম, আমার ফলন কেমিক্যালস দিয়ে আমরা যত ফলাই এতে তো ফলে না, আর আপনার যে প্রোডাকশান করার পর যে দাম পাচ্ছি বিক্রি করে সেটাও বেশি পয়সা পাচ্ছি না। এই প্রশ্নটা কিন্তু আসবে। তাদের মনে রাখতে হবে মানুষের জীবন আগে, মানুষের স্বাস্থ্য আগে। আপনি যাই করুন না কেন মানুষকে তো বেঁচে থাকতে হবে, ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে হবে, তাহলে ওটাও একটা আপনার অবজেক্টিভ হবে। তার মানে কি, আমি যদি এইটা করতে পারি যে পরম্পরাগত কৃষি বিকাশ যোজনার সঙ্গে এখনকার যে প্রযুক্তি আছে, বৈজ্ঞানিক প্রযুক্তি, সেটার আমি মেলবন্ধন ঘটাতে পারি, তার মানে কি, বেশি রাসায়নিক সার দেব না, কম রাসায়নিক দেব, তার সঙ্গে আমি জৈব প্রযুক্তিরও ব্যবহার করব, সেটা কিভাবে সম্ভব, এই জায়গাটা আপনাদের ভাবতে হবে। আমরা অনেকেই বলে থাকি যদি রাসায়নিক বিষ দিয়ে দেন আর জৈব প্রযুক্তির কোনো কাজ করবে না, এটা একটা দিক, এটা কথাটা সত্যি অনেকাংশে। আবার যদি আপনার চিন্তা ভাবনা করেন, যখন কোনো সবজি, ধান, সর্ষে যাই চাষ করুন না কেন, প্রথমের দিকে যদি জৈব প্রযুক্তির ব্যবহার করেন, ধরুন একটা শস্য 4 মাস মাঠে থাকে, ধরে নিচ্ছি, বা 6 মাস থাকে, আমি যদি প্রথম 4 মাস জৈব পদার্থে চাষবাস করি তাহলে এটা একটা ভালো দিক। পরের যখন আমি দেখছি যে একটু আধটু পোকা লেগে যাচ্ছে, আমি তখন কেমিক্যালসে চলে গেলাম। তাহলে দুটো জিনিস হবে, একটা হচ্ছে পয়সা, যে টোটাল এক্সপেন্ডিচার টু কাল্টিভেট দ্য ক্রপ, মানে আপনি ওই যে চাষটা করলেন তাতে সারা বছরের যা খরচ হলো দেখবেন সেই খরচটা অনেকটা কমে গেছে, যদি দুটো জয়েন্টলি মিক্সড করে করতে পারেন, এবং তার জন্য কৃষককে যথেষ্ট তার প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে। বোঝা গেল কোন কেমিক্যালসটা দেব, কোনটা সেফেস্ট কেমিক্যালস, কোনটাতে কি, এইগুলো আপনাদের স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। আমরা যখন সুযোগ পাই গ্রামের মানুষরা একটু, যেখানে কারেন্টের আলো, চায়ের দোকান, একটা ক্লাব আছে, সেখানে গিয়ে আমরা মানে আড্ডা, মানে কি, গ্রামের মানুষের তো শহরের মতো অত অ্যামিনিটিস নেই, সুযোগ সুবিধা নেই, অত আড্ডা মারার জায়গা নেই, তো গ্রামের মানুষরা তাদের সমাজ জীবন নিয়ে আলোচনা করে,
কিন্তু সেইখানে কৃষিটাকে নিয়ে গিয়ে আপনারা যদি আলোচনা করেন, অনেকে হয়তো করেন, এবং যারা ভালো কৃষক দেখবেন এখানে এতজন কৃষক আছে, এর মধ্যে দেখবেন 3-4 জন বা 2 জন কৃষক আছেন যারা হচ্ছে অগ্রদূত, লিডারশিপ দিতে পারে, তাকে দেখে আর একটা মানুষ শিখবে। এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্য থেকেই আপনাদের তৈরি করতে হবে। এবং এইটা যদি করতে পারেন, এই যে যে গ্রুপগুলো 50টা গ্রুপ আপনাদের ফরমেশন হচ্ছিল, কেন একটা হই হট্টগোল করে 2000 লোককে দিয়ে আমরা ওইসব বীজ সার ওষুধ দিয়ে দিলাম, কাজ কত ওরা আগে যে আমাদের ছিল, কেন আপনাকে গ্রুপ করে দেওয়া হচ্ছে? ছোট ছোট গ্রুপ করলে তাদের টেকনোলজি বা প্রযুক্তি দিলে সেইটা যদি তিনি ইমপ্লিমেন্ট মানে কার্যকর করেন, তাহলে আগামী দিনের একটা ভবিষ্যৎ আছে। এটা থেকে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, যারা কৃষক বন্ধু আছেন তাদের কতগুলো নীতি নিয়ে চলতে হবে। প্রত্যেক মানুষের যেমন কিছু নিজস্ব চিন্তা ভাবনা নীতি থাকে, নীতিহীন মানুষ কিন্তু আদর্শ মানুষ, ভালো মানুষ, সমাজের উপকারী মানুষ হতে পারেন না। একজন ভালো কৃষক হতে গেলে তার কতগুলো প্রিন্সিপালস থাকবে, নীতি থাকবে। কি সেই নীতি? তার নীতিটা এই হবে যে একজন ভালো কৃষককে প্রথমে তার মাটিটা ভালো করে স্টাডি করতে হবে, যে মাটিটা কি ধরনের মাটি, বেলে মাটি না দোআঁশ মাটি না কাদা মাটি না পলি মাটি, মাটিতে নাইট্রোজেন বেশি আছে না ফসফেট বেশি আছে না জিঙ্কের ঘাটতি আছে না বোরনের ঘাটতি আছে, এই স্টাডিগুলো তাকে করতে হবে। এখন এইটা করতে গেলে আমাদের কৃষি দপ্তর আপনাকে হেল্প করতে পারবে, এটা একটা দিক। তাহলে মাটির স্বাস্থ্য সম্পর্কে আপনাকে জানতে হবে, কারণ সয়েল ইজ দ্য মাদার। আমরা মাটিকে আমাদের মা বলি। মা যেমন সন্তানের জন্ম দেয়, তেমনি মাটি কিন্তু শস্যের জন্ম দেয়। আমাদের কাছে মাটি হচ্ছে দেশের মাটি, আমাদের মায়ের সমান। বুঝতে পেরেছেন? মা যেমন শিশু সন্তানের জন্ম দেয়, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে, তেমনি ভালো শস্য পেতে গেলে মাটির স্বাস্থ্য সম্পর্কে আপনাকে জানতে হবে। তাহলে একজন কৃষকের প্রথম লক্ষ্য হবে যেখানে তিনি চাষবাস করছেন সেই মাটিকে ভালো করে স্টাডি করতে হবে। এবং আপনি তো সিমেন্টে চাষ করতে পারবেন না, আপনার বাড়িতে পাকা বাড়ি, আপনি মেঝেতে চাষ করতে পারবেন? কেন করতে পারবেন না? মাটিতে কোনো জীবাণু নেই, মানে সিমেন্টিং ফ্লোরে কোনো জীবাণু নেই। মাটিতে অসংখ্য কোটি কোটি জীবাণু আছে, মানে অর্গ্যানিক মানে জীবিত জীবন্ত জীবন আছে মাটির মধ্যে। মাটির মধ্যে কি কি থাকে? মাটির মধ্যে থাকে মাটির, আমরা ইংরেজিতে বলি সয়েল পার্টিকলস, স্যান্ড, সিল্ট, ক্লেড, 3 ধরনের বলা, মানে পলি, বালি, কাদা, এইসব তার ভাগ আছে। মানে মাটির দানা, তার সঙ্গে কি থাকে? মাটির মধ্যে থাকে আপনার অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র, নাহলে মাটির মধ্যে জল ঢুকছে কি করে? তার মানে মাটির মধ্যে সরু সরু অনেক, যদি মানে 2000টা সূঁচকে যদি আপনি বান্ডেল করে দেন, সূঁচ ঠিক মাটির মধ্যে ওই থেকেও আরো সূক্ষ্ম সূক্ষ্ম, আমরা যাকে বলি পোর স্পেস, PORESPACE, মানে ওর মধ্য দিয়ে জল ঢোকে, ওর মধ্য দিয়ে গাছের জন্য অক্সিজেন ঢোকে, ওর মধ্য দিয়ে শিকড় দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে করে সেগুলো বাইরের বাতাসে বেরিয়ে আসে। তাহলে মাটির মধ্যে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, এটা একটা দিক। আর কি থাকে? মাটিতে কি থাকে? অসংখ্য জীবাণু থাকে, কেঁচো থাকে, মানে যেগুলোকে মাইক্রো অর্গানিজম বলি। আর কি থাকে? মাটিতে অসংখ্য মানে জল থাকে, ময়েশ্চার থাকে। এই যে ছিদ্রগুলো, ছিদ্রের মধ্যে মানে ময়েশ্চার থাকে, ইংরেজিতে বলা হয়, মানে জল থাকে। নাহলে তো আপনার জলের মাধ্যমেই গাছে কিন্তু নাইট্রোজেন, ফসফেট, পটাশ যায়। আমাদের শরীরে যেমন রক্ত সরবরাহ হয়, গাছের মধ্যে যে খাবারগুলো যায় বা অক্সিজেন সার্কুলেট করে, সেটা কিসের মধ্যে? জলের মাধ্যমে। তাহলে মাটিতে ভালো জল বা ময়েশ্চার থাকলে ওর মাধ্যমেই নাইট্রোজেন, ফসফেট, পটাশ গাছে যাবে। তাহলে মাটিতে এত সব জিনিস আছে। আর তার সঙ্গে কি থাকে যেটাকে আমি বললাম না, সেটা বলিনি এই কারণে, সেটা বলা হয় সিলিকেট ক্লে মিনারেলস, মানে কেমিস্ট্রির ভাষা। মানে কি? মানে ওখান থেকে এই যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম 211টা এলিমেন্ট আছে। আমরা কটা দিই? সার্কলে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, জিঙ্ক, বোরন, 5টা দিই। মাটিতে ক্যালসিয়াম দিতে হয়। যে মাটি জলে ডুবে থাকে তাতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মানে চুন আমরা বলি মাটিতে। এখন আপনাকে বিশেষ করে এই সমস্ত এলাকা যেখানে
5 মাস 6 মাস আপনাদের সুন্দরবন এলাকার মাটি জলে ডুবে থাকে, এইসব মাটিতে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। এখানে সালফার দিতে বলা হয়, কখনো ক্যালসিয়াম দিতে বলা হয়। এর কারণ হচ্ছে মাটিতে ধাতুর পরিমাণ বাড়ানোর জন্য, মাটির পজিটিভিটি বাড়ার জন্য। আমরা যেমন কারেন্টে ইলেকট্রিক মানে যখন কারেন্টের শক দেয় না, পজিটিভ নেগেটিভ সাইড থাকে, তেমনি মাটির মধ্যেও কিন্তু এই যে ক্লে পার্টিকেলস দেখলেন, দে আর নেগেটিভলি চার্জড। মানে যদি মাটির কণাকে আলাদা করা যায়, তাতে যদি হাত দেন নেগেটিভ চার্জ। 3 নাম্বার হচ্ছে শস্য বৈচিত্র্যকরণ, ক্রপ ডাইভার্সিফিকেশন। এক সময় কৃষক শুধু ধান চাষ করতে জানতো, এখন কৃষক আগে বছরে একবার চাষ করতেন, এখন একটা জমিতে কৃষক বছরে 4 বার 5 বার শস্য চাষ, ধান চাষ, অন্য সবজি চাষ করছেন। কেউ ধান করছেন, ডাল করছেন, সর্ষে করছেন, কেউ সবজি করছেন, কেউ চীনাবাদাম করছেন, কেউ সূর্যমুখী করছেন, কেউ আবার বিভিন্ন ধরনের ধরুন কলা বা ফলের চাষ, পেয়ারা করছেন। তাহলে এইগুলো মানে শস্যের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। জীবনে যেমন বৈচিত্র্য আনলে তার জীবনটা বেশ আনন্দময় হয়ে ওঠে। মানে আমাদের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন যে জীবনটাকে বৈচিত্র্যময় করে তুলতে হবে। ভালো থাকতে হলে সুখ দুঃখ নিয়েই জীবন চলতে হবে, সমগ্র মানে বৈচিত্র্যের মধ্যে ভরিয়ে দিতে হবে। তাহলে একজন কৃষককে যদি ভালো লাভ করতে হয়, তাকে শস্যের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। তার মানে কি, আপনি পেয়ারা চাষ করবেন, ধরুন আপনার 5 বিঘে জমি, ধরে নিচ্ছি, সব জমির অবস্থান দেখবেন সমান না, কোনোটা উঁচু, কোনোটা মাঝারি, কোনোটা নিচু, কোথাও মাটির জমিতে কার্বন কোনো ঘাটতি আছে, কোথাও বেশি আছে, কোথাও কম আছে। এটা স্টাডি করার পর আপনাকে কোন জমিতে কী চাষ করবেন সারা বছরের একটা চিন্তা ভাবনা আমরা মাথার মধ্যে রাখতে হবে। শস্যের মধ্যে বৈচিত্র্য আনতেও হবে। আমরা দেখবেন এই যে আমাদের কৃষি দপ্তর এখন ড্রাগন ফ্রুট বলে একটা ফলের চাষ করতে আমরা বলছি, ড্রাগন ফ্রুট। আগে ফরেনাররা, বিদেশিরা এগুলো খুব খেত। এখন আপনি দেখবেন আমাদের বিভিন্ন জেলায়, মেদিনীপুর, বিভিন্ন জেলাতে কৃষকরা ব্যাপকভাবে এইসব চাষ করছে। এই ড্রাগন ফ্রুট বাজারে কিন্তু 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হয়। তাহলে ধরে নিচ্ছি একজন কৃষক যদি 1 বিঘা ড্রাগন ফ্রুট চাষ করেন আর 1 বিঘা ধান চাষ করেন বা সর্ষে চাষ করেন, কোথায় বেশি পয়সা পাবেন? দেখবেন আপনি প্রায় 5 থেকে 6 গুণ বেশি পয়সা কিন্তু কৃষক পাবেন ড্রাগন ফ্রুটে। তাহলে কৃষককে শস্যের বৈচিত্র্য আনতে হবে। তাহলে এটা করতে গেলে তাকে ওই চাষটা শিখতে হবে, স্টাডি করতে হবে, কোথায় চাষ হচ্ছে দেখতে হবে, এই জিনিস আপনাকে করতে হবে এবং এই সমস্ত প্রযুক্তি নিতে হবে। দেখবেন কৃষকরা আগে স্প্রে করতো, ওই বালতিতে একটা পাইপ ডুবিয়ে জমিতে স্প্রে করতো 25-30 বছর আগে। তারপরে পিঠে স্প্রেয়ার নিয়ে কৃষকরা মাঠে ধান গাছে ওষুধ ফষুধ দিত। এখন দেখবেন পাওয়ার স্প্রে, মানে ব্যাটারিতে চার্জ করছে, পিঠে নিয়ে চলেছে, একসঙ্গে একজন কৃষক 5 বিঘা জমি স্প্রে করে চলে আসছে। প্রযুক্তি চেঞ্জ হচ্ছে, তাহলে এই প্রযুক্তি আপনাকে নিতে হবে। আগে এই যে দেখবেন ধান কাটা ঝাড়ার যে মেশিন, হ্যাঁ, আগে কি ছিল? এগুলো কোথায় ছিল? হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, এই সব জায়গাতে আজ থেকে 20 বছর আগে ছিল। আর আমরা পাচ্ছি কবে? এই 2015-16 সালের পর থেকে পশ্চিমবাংলার মানুষ ব্যবহার করছেন। বর্ধমান জেলা করতো আগে, হুগলি জেলা করতো, এখন আস্তে আস্তে সমস্ত জেলাতে এগুলো ছড়িয়ে পড়ছে। এর প্রয়োজন আছে, কারণ আমরা কৃষিতে মানুষের মধ্যে এমন একটা চিন্তাভাবনা এসছে যে চাষে লাভবান নেইনি, তুই ব্যবসা কর, না হয় ডাক্তার ইঞ্জিনিয়ার হ। সবাই তো আর ব্যবসা করে প্রতিষ্ঠিত হতে পারবে না, সবাই তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাহলে কৃষিকে সম্বল করে তাকে কিন্তু বাঁচতে হবে, ভালো থাকতে হবে এবং অনেক অনেক উন্নতি করতে হবে। এই চিন্তা ভাবনা করতে হবে। আমরা একটা টেকনোলজির কথা বারবার বলছি, এখন দেখবেন যে ড্রোন পদ্ধতিতে স্প্রে, এখন যেটা বলতে যাচ্ছিলাম, মানে দেখবেন আগে মানে আজ থেকে 15-20 বছর আগে আমাদের ডিফেন্স দপ্তর, ভারত সরকারের প্রতিরক্ষা দপ্তর চীন কি করছে, পাকিস্তান কি করছে, বাংলাদেশ কি করছে, আমরা ওই ড্রোন প্রযুক্তির মাধ্যমে, আমরা উপগ্রহের মাধ্যমে, আমরা স্যাটেলাইট পিকচার মাধ্যমে স্টাডি করতাম। এখন সেগুলো কৃষকের মাঠে এসছে। আপনি ড্রোন দিয়ে কিভাবে মাঠের পর মাঠ ওষুধ স্প্রে করবেন, অথবা বা অনেক জায়গাতে ধরুন বৃষ্টি হলো না,
তাহলে ড্রোনে করে আমরা স্প্রে করে ওখানে শস্যটাকে বাঁচাতে পারি। এই প্রযুক্তি চিন্তা ভাবনা এখন এসছে। তাহলে নতুন নতুন প্রযুক্তি আপনাদের নিতে হবে। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা যেমন থাকবে, তার সঙ্গে সঙ্গে যে অ্যাডভান্স মডার্ন টেকনোলজি অফ এগ্রিকালচার, খড়গপুর আইআইটি এত ভালো ভালো কৃষি যন্ত্র তৈরি করেছে, আপনি যা চাইবেন তাই পাবেন। যারা পাট চাষ করেন, পাটকে পচাবেন জলে, তারপরে মারবেন ওই লাঠি ফাঠি দিয়ে মারবেন, তন্তু ছাড়াবেন, এই গল্প ছিল। এখন আপনাকে সব কিছুই করতে হবে না, এখন ওর জন্য রিবনার পাওয়া যায়, একটা যন্ত্র 5,000 টাকা দাম। আপনি পাটকে জলেও ডুবাতে হবে না, পাটটাকে ওই ফেলে দিলেন, পাতা ঝরে গেল, 10 দিন মাঠে থাকলো, পাটের ওই যে উপরের যে সবুজ যে ফাইবারগুলো, ওগুলোকে ওই মেশিন দিয়ে তুলে নিয়ে আঁশটা তুলে নেওয়া হচ্ছে, আর যেটা কাঠি ভেতরের যে পাটকাঠি সেটা আলাদা হয়ে গেল, ওইটাকে একটা কেমিক্যালস দিয়ে জলে ডুবিয়ে রাখলে আপনার গোল্ডেন ফাইবার পেয়ে গেলেন। তাহলে এত সব প্রযুক্তি এসছে। তাহলে এইগুলো কৃষকের উন্নয়নের জন্য কৃষি বিজ্ঞানীরা তৈরি করেছেন, এবং সবথেকে বড় কথা কৃষকরা এটা কিন্তু সাদরে গ্রহণ করেছেন। তাহলে এই সমস্ত প্রযুক্তি আপনাদের জানতে হবে, নিতে হবে, এবং কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, আরও ভালো করে এই দূর দূরান্তের জেলাগুলো, মানে আমার বাড়ি মেদিনীপুর জেলায়, আমি ঘুরতে ঘুরতে দেখেছি দক্ষিণ 24 জেলার থেকে আমাদের মেদিনীপুরের কৃষি অনেক এগিয়ে, হুগলির কৃষি অনেক এগিয়ে। মানে আমি আপনাদের ছোট করছি না, মানুষের কিছু অসুবিধে থাকে, সব জায়গার মানুষের আর্থিক ক্ষমতা সমান নয়, পরিবেশ তো সমান নয়। তাহলে সেই জায়গা থেকে আপনাকে 1 নম্বরে যেতে হবে, কেন আপনি পিছিয়ে থাকবেন? এই মনের জোরটা কিন্তু আপনাদের রাখতে হবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে প্রচেষ্টা, আমাদের যে চিন্তা ভাবনা, সেগুলোকে আপনারা সার্থক করে তুলুন, এবং পশ্চিমবাংলার কৃষিকে এখন আমরা আপনাদের বলে রাখি, ধান উৎপাদনে আমরা প্রথম 1 নম্বর, সবজি উৎপাদনে আমরা 1 নম্বর ভারতবর্ষে। আমরা 5 থেকে 6 বার ভারত সরকারের আমরা পুরস্কার পেয়েছি 1 নম্বরের জন্য। কিন্তু ওটাকে ধরে রাখতে হবে, প্রয়োজনে বাড়াতে হবে। ধরে রাখা একটা বড় ব্যাপার। আমি এখন ভালো ছাত্র, 2 দিন পরে ফেল করে গেলাম, সেটা জীবনের লক্ষ্য হওয়া নয়। কৃষিকে সাস্টেন করতে হবে, ইংরেজিতে আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। মানে আপনি যে পদ্ধতিতে চাষ করছেন সেটা যেন আগামী 100 বছর 200 বছর আপনার নাতি যেন ধরে রাখতে পারে, এমন প্রযুক্তির ব্যবহার করতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার, যেটা দক্ষিণ ভারতে তামিলনাড়ু করছে, কর্ণাটক করছে, আমি সেই তুলনায় পাঞ্জাব হরিয়ানা কিন্তু অনেকটা পেছনে চলে গেছে। জিনিসটা বুঝলেন? কোনো প্রযুক্তির টেকনোলজির বেশি ব্যবহার কিন্তু মারাত্মক ক্ষতিকারক, বুঝতে পেরেছেন? মানে কমাতে হবে, হাই টেকনোলজি কমাতে হবে, কারণ কৃষকের অত পয়সা নেই। আপনি একটা ড্রোন যখন আপনাকে 10 লাখ টাকায় কিনতে হবে, আপনি কি পারবেন কিনতে? তাহলে আমাকে সফিস আরও কম দামে 1 লাখ 2 লাখ টাকার মধ্যে আমি যদি ড্রোন তৈরি করতে, এই সমস্ত চিন্তাভাবনা হচ্ছে, আস্তে আস্তে হবে। তাহলে এই সমস্ত চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে নিতে হবে। এই দূর দূরান্তের কৃষককে এগিয়ে আসতে হবে। কেন হুগলি জেলা আগে থাকবে, কেন বর্ধমান আগে থাকবে, আমরাও এগিয়ে যাব। এই মনের জোরটা রেখে আপনারা এগিয়ে চলুন, আপনারা নিশ্চয়ই একদিন সার্থক হবেন। ধন্যবাদ, নমস্কার।